বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? তোমরা অবগত আছো যে নবম দশম শ্রেণীর একটি হিসাব বিজ্ঞান কোর্স চলমান। আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের নবম অধ্যায় 1 নম্বর সৃজনশীল নিয়ে। দেখো ক নম্বরে বলছে যে যে দফাগুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয়। দেখো এখানে কোন কোন দফাগুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। তাই এখানে আছে হাতে নগদ 1 তারিখ 1 মাস 2017। আমরা জানি প্রারম্ভিক সম্পদ রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। প্রারম্ভিক বলতে বছরের প্রথমে যেটা থাকে প্রারম্ভিক সম্পদ রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। তাহলে লিখতে পারি আমরা ক নম্বরে হাতে নগদ। হাতে নগদ আছে 1 তারিখ 1 মাস 2017, আসলে 15,000 টাকা। 15,000 টাকা প্রারম্ভিক নগদ, প্রারম্ভিক সম্পদ রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। আরেকটা আছে সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। সমাপনী মজুত পণ্য, মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য আছে 25,000 টাকা। এই দুইটা যোগ করা হয় 40,000 টাকা। সমাপ্ত জের দিয়ে দাও। ক নম্বরে আমার আছে রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না হাতে নগদ 1 তারিখ 1 মাস 2017 আর সমাপনী মজুত পণ্য। হাতে নগদ আছে 15,000 টাকা আর সমাপনী মজুত পণ্য আছে 25,000 টাকা। এইটা যোগ করা হয় 40,000 টাকা। এই 40,000 টাকা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। এখন আমরা করবো গ নাম্বার। দেখো আমরা এক একটা সৃজনশীল দুইটা ক্লাসে সমাধান দেব, কারণ একটা সৃজনশীল যদি রেওয়া মিলের একটা সৃজনশীল যদি একটা ক্লাসে সমাধান দেয় তাহলে অনেক বড় হয়ে যায় অঙ্কটা। তাই আমরা রেওয়া মিল বাদে অন্য যে দুটো অঙ্ক আছে ওই দুটো হলো আমরা এক ক্লাসে সমাধান দেব আর রেওয়া মিলটা আর এক ক্লাসে সমাধান দেব। তাহলে দেখো আমার গ নাম্বারে বলছে উপযুক্ত তথ্য হতে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করতে বলছে, তা আবার বিক্রিত পণ্যের ব্যয় ব্যবহার করে। দেখো আমরা বিক্রিত পণ্যের ব্যয় ব্যবহার করে মুনাফা জাতীয় ব্যয় কিভাবে করি আর হলো মুনাফা জাতীয় আয়। দেখো আমরা এক একটা সৃজনশীলের জন্য দুইটা ক্লাস করব, আর যদি একটা ক্লাসে সমাধান দেয় তাহলে অনেক বড় হয়ে যায়। দেখো গ নম্বরে বলছে মুনাফা জাতীয় আয়, তা আমরা লিখতে পারি মুনাফা জাতীয় আয়। মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় আয় হলো যে আয়টা বছরে একবার অথবা বারবার পাওয়া যায়। যেই আয়টা বছরে একবার অথবা বারবার পাওয়া যায় ওইগুলারে মুনাফা জাতীয় আয় বলে। তাহলে দেখো মুনাফা জাতীয় আয়ের মধ্যে আছে বিক্রয়, তাহলে আমরা লিখতে পারি বিক্রয়। বিক্রয়, বিক্রয় আছে 45,000 টাকা। বিক্রয় থেকে যদি বিক্রয় ফেরত হইতো তাহলে বাদ হইতো। বিক্রয়, বিক্রয় আমরা বছরে কিন্তু বারবার করি। তারপর আছে বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ আছে 3,000 টাকা। বিনিয়োগের সুদ বছরে একবার পাওয়া যায়। আমি বলছি মুনাফা জাতীয় আয় হলো যে আয়টা বছরে একবার অথবা বারবার পাওয়া যায় ওগুলোর বলে মুনাফা জাতীয় আয়। কমিশন প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, কমিশন প্রাপ্তি হচ্ছে 2,000 টাকা। 2,000 টাকা বিক্রয় আছে, বিনিয়োগের সুদ আছে, কমিশন প্রাপ্তি আছে। আরেকটা আছে ব্যাংক জমা সুদ। ব্যাংক জমা সুদ, ব্যাংক জমা সুদ হচ্ছে 500 টাকা। দেখো মুনাফা জাতীয় আয় আছে বিক্রয়, বিক্রয় থেকে যদি বিক্রয় ফেরত হতো তাহলে বাদ দিতাম। বিক্রয় আছে, বিনিয়োগের সুদ, বিক্রয় আছে 45,000 টাকা, বিনিয়োগের সুদ আছে 3,000 টাকা আর কমিশন প্রাপ্তি আছে 2,000 টাকা, ব্যাংক জমা সুদ আছে 500 টাকা। এই আয়গুলো হলো মুনাফা জাতীয় আয়। মুনাফা, এই আয়গুলো হলো মুনাফা জাতীয় আয়। এই আয়গুলো বছরে একবার অথবা বারবার পাওয়া যাবে। এটা যোগ করো, যোগ করে সমাপ্ত জের দাও। এখানে যোগ করলে 50,500 টাকা। 50,500 টাকা সমাপ্ত জের দাও। মুনাফা জাতীয় আয়, আমরা মুনাফা জাতীয় আয় জানি যে আয়গুলা বছরে একবার অথবা বারবার পাওয়া যায় ওগুলা বলে মুনাফা জাতীয় আয়। এখন বাইর করতে বলছে আমার মুনাফা জাতীয় ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় ব্যবহার করে, বিক্রিত পণ্যের ব্যয় ব্যবহার করে। দেখো বিক্রিত পণ্যের ব্যয় ব্যবহার করে কিভাবে মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করতে হয়। তাহলে আমরা লিখতে পারি মুনাফা জাতীয় ব্যয় হেডলাইন। এখন আমরা লিখো বিক্রিত পণ্যের ব্যয়, হেডলাইন দাও।
বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে প্রথমে যাবে প্রারম্ভিক মজুত পণ্য। বিক্রিত পণ্যের ব্যয় প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে 25,000 টাকা। 25,000 টাকা প্রারম্ভিক মজুত পণ্য। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হলে প্রারম্ভিক মজুত পণ্য, তারপরে হবে ক্রয়, ক্রয় এবং প্রত্যক্ষ খরচগুলো যোগ হইবে, বাদ হবে সমাপনী মজুত পণ্য। তাহলে হয় বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় বলতে বোঝায় আমরা পণ্যদ্রব্য কাঁচা বাজার থেকে, বিক্রিত পণ্যের ব্যয় বলতে বোঝায় আমরা পণ্যদ্রব্য কাঁচা বাজার থেকে শুরু করে আমার গুদাম পর্যন্ত পৌঁছানোর জন্য যে খরচগুলা, ওগুলা বলে বিক্রিত পণ্যের ব্যয়। তার সাথে প্রারম্ভিক মজুত পণ্যটা যোগ হইবে এবং সমাপনী মজুত পণ্যটা বাকি হবে। দেখো প্রথমে আমরা লিখলাম প্রারম্ভিক মজুত পণ্য, তারপর আছে ক্রয়। ক্রয় আছে আমার 30,000 টাকা পণ্য ক্রয়। ক্রয়ের সাথে যদি ক্রয় ফেরত থাকতো তাহলে ক্রয় ফেরত বাদ হইতো, যেহেতু ক্রয়ের সাথে ক্রয় ফেরত নাই, শুধু ক্রয় আছে, লেখো ক্রয়। ক্রয় আছে 30,000 টাকা, লেখো ক্রয় 30,000 টাকা। তারপর প্রত্যক্ষ খরচ আছে, দেখো প্রত্যক্ষ খরচ হলো আমদানি শুল্ক, যাতায়াত খরচ, পরিবহন খরচ, জাহাজ ভাড়া এগুলা, আর ডক চার্জ, এগুলো বলে প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচ হলো কাজ শেষ হওয়ার পরে, কাজ শেষ হওয়ার সাথে সাথে যে খরচগুলো পরিশোধ করতে হয় এগুলো বলে প্রত্যক্ষ খরচ। কাজ শেষ হওয়ার সাথে সাথে যে খরচগুলো পরিশোধ করতে হয় এগুলো বলে প্রত্যক্ষ খরচ। দেখো প্রত্যক্ষ খরচের মধ্যে আছে আমদানি শুল্ক, আমদানি শুল্ক একটাই আছে, আর যদি পরিবহন থাকতো অথবা জাহাজ ভাড়া থাকতো যাইতো, আর ডক চার্জ থাকলে। দেখো আমদানি শুল্ক, আমদানি শুল্ক আছে 3,500 টাকা, আমদানি শুল্ক 3,500 টাকা। প্রারম্ভিক মজুত পণ্য, বিক্রিত পণ্যের ব্যয় ভিতর যাবে প্রারম্ভিক মজুত পণ্য, যোগ হইবে ক্রয়, যোগ হইবে প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচের মধ্যে এই যেটা আছে শুধু আমদানি খরচ, আমদানি শুল্ক। প্রত্যক্ষ খরচের মধ্যে আছে এই যেটা শুধু আমদানি শুল্ক। এই তিনটে যোগ করো, বাদ দেবা সমাপনী মজুত পণ্য, তাহলে বাইরে বিক্রিত পণ্যের ব্যয়। যোগ করলে 58,500, 30 আর 25, 55, 55 আর 3,500, 58,500। বাদ দেব সমাপনী মজুত পণ্য, বাদ সমাপনী মজুত পণ্য। বাদ সমাপনী মজুত পণ্য আছে 12,000 টাকা, সমাপনী মজুত পণ্য আছে 12,000 টাকা। 58,500 থেকে বাদ দেবো 12,500, 58,500 থেকে বাদ দেবো 12,000, থাকে 46,500 টাকা, 46,500 টাকা। এইটারে বলে বিক্রিত পণ্যের ব্যয়। এটার সাথে যোগ করবো পরোক্ষ খরচ, পরোক্ষ খরচ অথবা পরিচালন ব্যয় বলতে পারি আমরা, পরিচালন ব্যয়। যোগ হবে প্রত্যক্ষ খরচ, যোগ হবে পরোক্ষ খরচ, পরোক্ষ। পরোক্ষ খরচ, পরোক্ষ বলতে আমার যে খরচগুলো একটু পরে হয়, অথবা মাসকাবারি হয়, অথবা বছরে একবার হয়, যেগুলো আমরা পরিচালন ব্যয় বলি। এই যে আছে বীমা ইসলামী আর আছে বিজ্ঞাপন, দুইটা আছে, বীমা ইসলামী আর বিজ্ঞাপন। বীমা ইসলামী আছে 5,000 টাকা, বীমা ইসলামী, বীমা ইসলামী আছে 5,000 টাকা, লেখো 5,000 টাকা। আর আছে বিজ্ঞাপন খরচ, বিজ্ঞাপন খরচ 1,000 টাকা, লেখো 1,000 টাকা। এই দুইটা যোগ করলে 6,000 টাকা, লেখো 6,000। এটার সাথে যোগ করো 46 আর 6, 52,500, 52,500। এটা 7,000 দাও। এটা হলো মুনাফা জাতীয় ব্যয়, এটা হলো মুনাফা জাতীয় আয়। যে আয়গুলা বছরে একবার অথবা বারবার পাওয়া যায় এগুলা বলে মুনাফা জাতীয় আয়। তার মধ্যে আছে বিক্রয়, বিনিয়োগের বিক্রয় আছে 45,000 টাকা, বিনিয়োগের সুদ আছে 3,000 টাকা, কমিশন প্রাপ্তি, সকল প্রকার প্রাপ্তি আয় 2,000 টাকা, আর ব্যাংক জমা সুদ 500 টাকা। এগুলো সব যোগ করলাম, পাইলাম 50,500 টাকা। তারপরে মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয় এটা বলছে আমার বিক্রিত পণ্যের ব্যয় ব্যবহার করে। বিক্রিত পণ্যের ব্যয় লিখলাম হেডলাইন, বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আছে প্রারম্ভিক মজুত পণ্য, ওটার সাথে যোগ হবে ক্রয়, যোগ হবে প্রত্যক্ষ খরচ। প্রারম্ভিক মজুত পণ্য লিখলাম 25,000 টাকা, ক্রয় আছে 30,000 টাকা, আর প্রত্যক্ষ খরচের মধ্যে শুধু আছে আমদানি শুল্ক, আমদানি শুল্ক আছে 3,500 টাকা। এগুলো সব যোগ করলাম, পাইলাম 58,500। 58,500 থেকে বাদ দেবো সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য মানে আমার বছর শেষে এই পণ্যটা রয়ে গেছে 12,000 টাকা, বিক্রি হয় নাই, এটা বাদ দিলাম। তাহলে পাইলাম এইটা হলো 46,500, এটা হলো বিক্রিত পণ্যের ব্যয়। এই পণ্যটা আমি বিক্রি করছি, বিক্রিত পণ্যের ব্যয়।
আর এইটা হলো এই 58,500 টাকা হলো আমি পণ্যদ্রব্য বিক্রি করতে পারবো, প্রতিষ্ঠান থেকে আমি এই পণ্যটা বিক্রি করতে পারবো, কিন্তু আমি বিক্রি করছি 12,000 টাকার পণ্যদ্রব্য, বিক্রি হয় না, এই জন্য এটা বাদ দিয়ে দিলাম। বা সমাপনী মজুত পণ্য বিক্রি করছি আমি 46,500 টাকার পণ্য। এখন ওইটার সাথে যোগ হবে পরোক্ষ খরচ অথবা পরিচালন খরচ। পরোক্ষ অথবা পরিচালন, পরিচালন বলতে বোঝায় একটু পরে বলতে বোঝায় মাসে মাসে যে খরচগুলো হয় ওগুলো বলে পরোক্ষ ব্যয় অথবা পরিচালন ব্যয়। ওটার মধ্যে আছে বীমা সালামি আছে 5,000 টাকা, আর বিজ্ঞাপন আছে 1,000 টাকা। এই দুটো যোগ করলাম পাইলাম 6,000 টাকা। এইটার এটা যোগ করলাম পাইলাম 52,500 টাকা। এইটা হলো আমার মুনাফা জাতীয় ব্যয়, আর এইটা হলো মুনাফা জাতীয় আয়। এই হলো আমার গ নাম্বার অঙ্ক, মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। আর ক নাম্বারে বলছিল আমার যে দফাগুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত থাকবে না তার পরিমাণ নির্ণয়। এই হলো আমার গ নাম্বার অঙ্কের সমাধান। আশা করি তোমরা অঙ্কটা বারবার দেখবা, তাহলে এই ধরনের অঙ্কে কোনো সমস্যা হবে না।